দর্শকদের স্বাগতম জানাচ্ছি ভয়েস অফ ব্যাংকার্স এর তরফ থেকে। আজকে আছি আমি তন্ময় সাগর এবং বরাবরের মতো যিনি থাকেন অভিক মজুমদার দাদা। আপনারা জানেন যে আমরা ব্যাংকিং ডিপ্লোমার সর্বশেষ পরীক্ষার ফলাফলের পর থেকে ভয়েস অফ ব্যাংকার্স ব্যাংকিং ডিপ্লোমা নিয়ে ধারাবাহিকভাবে লাইভ শো করে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় আজকে আমাদের লাইভ। আর দর্শকরা ইতিমধ্যে জানেন যে ভয়েস অফ ব্যাংকার্স বিগত বছর থেকে ব্যাংকিং বিভিন্ন বিষয় নিয়ে লাইভ করছে। তারই অংশ হিসেবে আমরা ভেবে দেখেছি যে ব্যাংকিং ডিপ্লোমা যেহেতু আমাদের ব্যাংক পেশায় যারা আমরা আছি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু, সেই জায়গা থেকে আমরা দায় বোধ করেছি যে ব্যাংকিং এর এই ডিপ্লোমা নিয়ে আমাদের আসলে লাইভ করা দরকার, সেই জায়গা থেকে আমাদের এই লাইভ। তো ধারাবাহিকভাবে আজকে আমাদের এটা তৃতীয় পর্ব, ব্যাংকিং ডিপ্লোমার প্রস্তুতি 3। আজকে আমরা আলোচনা করব দুটো বিষয় নিয়ে মূলত। একটি আছে দ্বিতীয় পর্ব ডিএআইবিবি ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ, এবং প্রথম পর্ব জেএআইবিবির প্রিন্সিপালস অফ ইকোনমিক্স অ্যান্ড বাংলাদেশ ইকোনমি। তো দর্শক, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আজকে আমাদের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য খুবই প্রাজ্ঞ বিজ্ঞ একজন ব্যাংকার আছেন আমাদের সাথে, যিনি অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় দীর্ঘদিন ধরে ফরেন এক্সচেঞ্জের দায়িত্বে ছিলেন। এই মুহূর্তে উনি ব্যবস্থাপক হিসেবে আছেন কমলাপুর শাখায় ঢাকায় অগ্রণী ব্যাংকের। আর তার পরিচয় আসলে দেয়ার আলাদা করে কিছু নাই। অগ্রণী ব্যাংকে যারা আছি বা ব্যাংক পাড়া যারা আমরা আছি তারা প্রত্যেকে তার সম্পর্কে জানি। আমি তাকে স্ক্রিনে স্বাগতম জানাচ্ছি। মোহাম্মদ নাজমুল হুদা রবিন স্যার, আপনাকে আমাদের এই লাইভে স্বাগতম। থ্যাংক ইউ তন্ময়। সবাইকে, দর্শক সবাইকে আমার পক্ষ থেকে প্রীতি এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। দর্শকদের আমি যেমনটা বললাম যে আমাদের এই লাইভটি ব্যাংকিং ডিপ্লোমার প্রস্তুতি মূলক, তো সেই জায়গা থেকে আমরা স্যারের কাছে, স্যার যেহেতু সরাসরি ফরেন এক্সচেঞ্জের সাথে সম্পর্কিত ছিলেন বা এখনো আছেন, তার সাথে আমরা শুনবো। আর তার আগে দর্শকদের আমরা কিছু বিষয় জানিয়ে দিই প্রত্যেকটা লাইভ শুরুর আগে। যেমন দর্শকদের এই লাইভটি ফেসবুকে ভয়েস অফ ব্যাংকার্স এর পেজে দেখানো হচ্ছে এবং ইউটিউবে আমরা এখন থেকে পরে আপ করে দিচ্ছি। আপনারা চাইলে ইউটিউব থেকেও পরে কেউ দেখে নিতে পারেন। আর কেউ যদি এখানে যুক্ত হতে চান, তো আমাদের যে লাইভটা যেখানে দেখানো হচ্ছে মন্তব্য করে অথবা আমার এবং অভিজ্ঞতার অথবা নাজমুল স্যার ইনবক্সে নক করেও আপনারা এখানে যুক্ত হতে পারেন। আমরা আপনাদের সাদরে আমন্ত্রণ এবং স্বাগতম জানাবো। তো আমরা চলে যাই মূল আলোচনায়। প্রথমে আমি নাজমুল হুদা রবিন স্যারের কাছে জানতে চাইবো, স্যার আলোচনা শুরু করার আগে আমি একটা বিষয় জানতে চাই যে আপনার ব্যাংকিং ডিপ্লোমা পাশের কি খবর, এবং হচ্ছে যে আপনি কতবারে এই পাশটা করেন। থ্যাংক ইউ তন্ময়। আসলে ব্যাংকিং ডিপ্লোমা সবসময় একটা আলোচিত বিষয় ব্যাংকারদের জন্য, সবসময়, বিশেষ করে যখন প্রমোশনের সময় হয় তখন একটা মার্কিং এর বিষয় থাকে। সে মার্কিং এর সময় প্রথমেই অনেকেই প্রথম বিষয়টা আসে কারো ব্যাংকিং ডিপ্লোমা নাই, কারো ডিপ্লোমা আছে, সেই বিষয়টা আসে। আর যেহেতু এখন বাংলাদেশ ব্যাংক কর্তৃক সকল ব্যাংকের জন্য প্রমোশনের জন্য 3-6 মার্চ বরাদ্দ রাখা হয়েছে প্রমোশনের ক্ষেত্রে, তো এই বিষয়টা এজন্যই এত বেশি এখন গুরুত্ব পাচ্ছে আমি মনে করি। তো আমি আসলে 2008 সালে জয়েন করলেও আমারও অনেক সাবজেক্ট কয়েকবার দিতে হয়েছে। আমিও একেবারেই যে একবারে পাস করেছি বিষয়টা এরকম না। আমি 2012 সালে আমার 2 পার্ট কমপ্লিট হয়েছে, সেকেন্ড পার্ট। থ্যাংক ইউ। তাহলে তো বলা যেতে পারে যে খুব সহজেই আপনার এই পাসগুলো হয়ে গেছে আর কি। তো আসলে আমি মূল বিষয় যাবার আগে আর একটি বিষয় জানতে চাইবো আর কি। আমরা তো ব্যাংকিং পেশা একটা খুবই কঠিন এবং কি বলা যায় মানে শ্রমঘন একটা পেশা। তো সেই জায়গা থেকে আপনি ওভারঅল প্রস্তুতি গুলো কিভাবে নিতেন? বিষয় ভিত্তিক আলোচনা একটু পরে যাই, আপনি যদি সংক্ষেপে বলেন যে আপনার প্রস্তুতির ধরনটা কেমন ছিল। তন্ময়, প্রশ্নটা আবার একটু ক্লিয়ার করলে ভালো হতো। আচ্ছা, আমি বলছি যে আপনি তো নিশ্চয়ই খুব অল্প সময়ের মধ্যে ডিপ্লোমা পাশ করলেন, সেক্ষেত্রে আপনার প্রিপারেশনটা কেমন ছিল আর কি, মানে আপনি পেশাগত দায়িত্ব পালন করে ব্যাংকিং ডিপ্লোমার পড়াশোনাটা কিভাবে করতেন? হ্যাঁ, ভালো জানতে চেয়েছেন। তো আমি আসলে ডিপ্লোমার পরীক্ষাটাকে পরীক্ষার মতো করেই নিতাম, যে অনেক বেশি প্রিপারেশন বিষয়টা সেরকম না। তো পরীক্ষার হলে যেতে হলে তো কি ধরনের সিলেবাস, কি ধরনের কোশ্চেন হয়, এই ব্যাপারগুলো জানতে হতো। তবে আমাদের যারা ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা দেয় বা সচরাচর যেরকম এক ধরনের ভীতিকর যে আমার সে অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডে আছে বা কমার্স ব্যাকগ্রাউন্ডে আছে, তারা খুব মনে হয় ব্যাংকিং ডিপ্লোমাতে ভালো করে। আমার মনে হয় বিষয়টা একদমই সেরকম না। আমার মনে হয় যারা কমার্স ব্যাকগ্রাউন্ডের না, তার সবাই, আমি মনে করি এই পরীক্ষাগুলো সবার কাছেই
ইকুয়ালি ভাবে দেখতে পারে। এখানে যে তারা খুব বেশি দক্ষতার পরিচয় দেখায় বা সহজেই পাশ করে, বিষয়গুলো ওইরকম না। কেউ যদি মনে করে যে আমার সাবজেক্টটি এরকম, আমার সাবজেক্টটা এই সাবজেক্ট ছিল, ম্যানেজমেন্ট ছিল বা অ্যাকাউন্টিং ছিল, আমি বুঝি সহজেই পাশ করে যাব, বা এরকম ভাবাটা মনে হয় ঠিক না। যারা এটা করেন তারা মনে হয় তাদের অতিরিক্ত অভিজ্ঞতা আছে। তো আমি পরীক্ষাটাকে পরীক্ষার মতোই নিয়েছি, তবে অনেক বেশি সিরিয়াস না। আমি যা দেখেছি যে প্রশ্ন কিরকম হয়, ব্যাংকিং এর যে পাওয়া যায়, এখন তো প্রশ্ন ব্যাংক পাওয়া যায় বাজারে, যে 5, 7, 10 বছরের প্রশ্ন একসাথে পাওয়া যায়। তো সেই প্রশ্নগুলো দেখলেই বোঝা যায় যে কোন স্টাইলে কিভাবে প্রশ্নগুলো হয়। আর এখন ব্যাংকিং বাজারে যে প্রচলিত যে গাইডগুলো আছে, এগুলো বাইরেও মৌলিক বইও পাওয়া যায়, এবং আমাদের অনেক স্যাররাও বই লিখেছেন এই বিষয়ে, বা বিভিন্ন প্রত্যেকটা বিষয়ে অনেক বই পাওয়া যায়। আগে হয়তো এইভাবে ছিল না, শুধু গাইড বইয়ের উপর নির্ভর করতে হতো, এখন অনেক বই পাওয়া যায়। আমার মনে হয় যে পরীক্ষার হলে কেউ যদি যাওয়ার আগে আমার মনে হয় এটা মনে করা উচিত না যে আমি এই বিষয়ে অনেক ভালো পারি, আমি একদমই দেখবো না। আর এ বিষয়ে আমি আমি কখনোই পড়িনি, এটা আমার জন্য খুব কঠিন, আহ, এটাও মনে করা ঠিক না। আমার মনে হয় একটু চাচে থাকা এবং দেখে যাওয়া আমার মনে হয় জরুরি আর কি। থ্যাংক ইউ, আমিও এরকমই করেছি। ধন্যবাদ। স্যার, এখন আমরা বিষয়ভিত্তিক একটু আলোচনায় যেতে চাইবো। আপনি যেহেতু ফরেন এক্সচেঞ্জের দায়িত্বে দীর্ঘদিন ছিলেন, তো সেই জায়গা থেকে আমি আপনার কাছে জানতে চাইবো যে ব্যাংকিং ডিপ্লোমা পাশের জন্য ফরেন এক্সচেঞ্জ ডেস্কে কাজ করা কতটুকু কাজে দেয়? একদমই না। এটা যারা মনে করে যে ফরেন এক্সচেঞ্জে কাজ করলেই যে আহ, আহ, অনেক ভালো করবে, এরকম কোনো বিষয় না আসলে। আমার মনে হয় যে মনে করে যে এই ডেস্কে কাজ করলে বুঝি অনেক ভালো পরীক্ষা দেয়, এরকম না। কারণ থিওরিটিক্যাল আর প্র্যাকটিক্যালের মধ্যে অনেকটা ডিফারেন্স আছে, বা হয়তো একটু বেশি তারা সুবিধা পায়, কিন্তু খুব বেশি না সেরকম। এটা আমলে নেওয়ার মতো কোনো বিষয় না। আমার মনে হয় যে তারা যদি প্রশ্নগুলো দেখে থাকেন বা সিলেবাসটা একটু করেন, তাহলে আমার মনে হয় যে এটাকে মনে হবে না যে ওই ডেস্কে কাজ করলেই অনেক জানবে, এরকম না বিষয়টা। আমার মনে হয় যে একটু পড়াশোনা করলে, হ্যাঁ, যেটা জানা জরুরি যে কোন কোন বিষয়গুলো, কোন কোন টপিকস গুলো একটু বেশি জোর দিয়ে পড়লে, বা একটু মনোযোগের সাথে খেয়াল করলে, বা ওভারভিউ করলে পাস করবে, সেই বিষয়গুলো তাদের আমার মনে হয় সিরিয়াসলি দেখলে পাস করাটা সহজ হয়। স্যার, তাহলে আমি যদি যেহেতু আপনার ডিপ্লোমা পাস হয়ে গেছে এবং আপনি ফরেন এক্সচেঞ্জের সাথেই জড়িত ছিলেন, আর হচ্ছে আপনার প্রশ্নগুলো সম্পর্কে আপনার সাথে আমার বোধহয় গতকাল বা গত পরশু কথা হচ্ছিল আর কি। তো সেক্ষেত্রে ফরেন ডিপ্লোমায় ফরেন এক্সচেঞ্জ পাস করার জন্য কোন কোন বিষয়গুলোকে আপনি জোর দিবেন? যেমন আপনি বোধহয় আমাকে বলছিলেন যে প্রশ্নের যে করা যে ট্রেন্ড, দুই ধরনের প্রশ্ন খুব মানে কমনলি আসেই আর কি, সেই বিষয়ে আপনি আলোকপাত করেন। আচ্ছা, থ্যাংক ইউ তন্ময়। আমি একটু বলি, আমরা যে প্রশ্নগুলো, আমি কিন্তু ডিপ্লোমার পরীক্ষার প্রশ্নগুলো দেখার চেষ্টা করি বা দেখি মাঝে মধ্যে কিরকম। এটা নিজের ইচ্ছাতেই হয়, যদিও আমি 12 সালে পাশ করেছি, তারপরেও যখনই সুযোগ হয় বা যারা পরীক্ষা দেয় অনেকের সাথে কথা বলেছি বা কথা বলি যে কেমন হয় বা কি প্রশ্নের ধরন বা স্টাইল কিন্তু একই রকম আছে। আমার একটা জিনিস মনে হয় যে ডিপ্লোমা বা যে পরীক্ষাগুলো হয় সবচেয়ে সহজ এবং ইজিলি এবং খুব কম করে ফরেন এক্সচেঞ্জে পাশ করা যায়। কিন্তু এটার কয়েকটি বিষয় খেয়াল করতে হবে। আমরা ফরেন এক্সচেঞ্জ ইলাবোরেটলি চিন্তা করলে এর ব্যাপকতা অনেক ব্যাপক, কিন্তু পরীক্ষায় যে আমাদের প্রশ্নগুলো হয়, এটা আমরা দেখলি যে একটা শর্ট নোট গুলো থাকে। একটা প্রশ্নে 10টা প্রশ্ন, 8টা মনে হয় থাকে, 8টা বা 9টা এরকম থাকে। তো শর্ট নোট তো একদম আসেই, আর ম্যাথ আসে দুইটা, একটা এক্সপোর্ট থেকে আর একটা ইম্পোর্ট থেকে। দুইটা ম্যাথ তো দিতেই হয়। আর শর্ট নোট গুলো থাকে। আমি মনে করি যে শর্ট নোট অবশ্যই অ্যান্সার করবে একজন পরীক্ষার্থী পাস করার জন্য। শর্ট নোট অ্যান্সার করা খুব জরুরি। কারণ টিকাগুলোতে আমি যখন দেখি যে 8টা টিকার মধ্যে 5টা টিকা অ্যান্সার করতে বলে, বা 4টা টিকা অ্যান্সার করতে বলে, 4 5 20 এরকম নাম্বার থাকে, মূলত 8টা থেকে 5টাই বেশিরভাগ দেখা যায়, বেশিরভাগ পরীক্ষাগুলোতে দেখা যায়। তো টিকাগুলো যখন অ্যান্সার করে, টিকাগুলো কিন্তু মোটামুটি পড়লে একদম নির্দিষ্ট ছকে অ্যান্সার করতে হয় না। নিজের মতো করেও মানে একদম লেখা উচিত না, একটু পড়ে লেখা উচিত। আর টিকাগুলো একবার দুইবার পড়লে মোটামুটি অ্যান্সার করা যায়, কারণ টিকাগুলো একেবারে ফরেন এক্সচেঞ্জ রিলেটেডই সব, এরকম না, এর বাইরেও
হয়, কোশ্চেন হয়, যেগুলো আমাদের একটু রিডিং করলে বা রিভাইজ করলে আমরা লিখতে পারি। আমি মনে করবো শুধু ফরেন এক্সচেঞ্জ বলতে কোনো কথা না, ডিপ্লোমার যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে যদি শর্ট নোট আসে, আমি মনে করবো মাস্ট এবং ফার্স্টে অ্যান্সার করা উচিত এটা। তাহলে হয় কি, 5টা প্রশ্ন অ্যান্সারের মধ্যে একটা প্রশ্নের অ্যান্সার আমি ইজিলি করে ফেললাম, আমার রিল্যাক্সনেসটা বেড়ে গেল, আমার আর 4টা অ্যান্সার করতে হবে। আর যেহেতু ফরেন এক্সচেঞ্জে শর্ট নোট আসেই, আমি মনে করি এটার জন্য একটা আলাদা ধরনের প্রিপারেশন রাখবে, সবাই করবে। আর যেহেতু ম্যাথ অ্যান্সার করতেই হয়, ইম্পোর্ট আর এক্সপোর্ট দুইটা থেকে যে কোনো একটা ম্যাথ অ্যান্সার করতে হয়। ম্যাথের বিষয়টা আমি একটু পরে বলে রাখছি, এটা যেহেতু স্পেশাল আছে। এর বাইরে আমার 2টা কোশ্চেন কিন্তু হয়ে গেল। এর বাইরে যে কোশ্চেনটা হয়, আমি বেশিরভাগ সময় দেখছি একবার ইম্পোর্ট থেকে একটা কোশ্চেন হয়, এক্সপোর্ট থেকে পরের বছর হয়, এরকমই হয় নর্মালি। একটা কমপ্লিট প্রশ্ন আমদানি থেকে হয়, পরের বছর আবার রপ্তানি থেকে হয় একটা কমপ্লিট প্রশ্ন। তো আমি যদি মনে করি যে আমদানি বা রপ্তানি এই 2টা চ্যাপ্টার যদি আমি খুব মনোযোগ দিয়ে পড়ি, অনেকগুলো সিলেবাসে আমি অনেকগুলো চ্যাপ্টার দেখব, কিন্তু একেবারে কনফার্ম এই চ্যাপ্টারটা মানে কোশ্চেন হবেই নিশ্চিত। সুবিধা হচ্ছে আরেকটা জিনিস, যে আমি যদি ইম্পোর্টে একটা বড় কোশ্চেন হয়, তাহলে রপ্তানি থেকে শর্ট নোটে আপনি কোশ্চেন পাবেন। আবার যদি রপ্তানি থেকে একটা বড় কোশ্চেন হয়, আমদানি থেকে শর্ট কোশ্চেন বা অন্য আরেকটা কোশ্চেন পাবেন। আমার কিন্তু আমি অলরেডি কিন্তু 3টা কোশ্চেনের কথা বলেই ফেললাম, একটা ম্যাথ, আরেকটা শর্ট নোট, আরেকটা এক্সপোর্ট বা ইম্পোর্ট থেকে একটা বড় কোশ্চেন পাবেন আপনারা। তো মজার বিষয় হচ্ছে যে আমি এই 2টা চ্যাপ্টার পড়লে আরেকটা কোশ্চেন কিন্তু আমি এমনি পাবো, পূর্ণ পাবো না, হয়তো আংশিক পাবো, অন্য কিছু থেকে আবার নিয়ে একটা কোশ্চেন করা হবে, এরকম একটা থাকবে। এবং এর বাইরে আমি কিন্তু 3টা কোশ্চেন হয়ে গেল। এর বাইরে যে কোশ্চেন গুলো হবে বা দিতে পারবেন আপনারা, কালোবাজার থাকে, মুদ্রাস্ফীতি থাকে, যেগুলো আমরা মোটামুটি লিখতে পারি। তো আমি সবাইকে অনুরোধ করব, যেগুলো কোশ্চেন গুলো এই 3টা যাতে ফরেন এক্সচেঞ্জে পাশ করার জন্য বা ফরেন এক্সচেঞ্জে সহজেই যেই আমরা যেটাকে খুব কঠিন বৈতরণী ভাবি, এটাকে যদি সহজেই পাশ করতে চায় বা কম পড়ে বা একটা নির্দিষ্ট পড়ার মধ্যে পাশ করতে চায়, তাহলে আমি এই 3টা জিনিসকে বেস করতে পারি। যে আমি আমি আরো যদি স্পেসিফিকলি পড়ি, আমি করে বই, আমি বলি আশরাফ আলী স্যারের একটা বই আছে, আবার আমাদের মোহাম্মদুল্লাহ স্যারের একটা বই আছে। আশরাফ আলী স্যারের যে বাংলায় লেখা বইটা, সেটাতে একদম যে আমদানিতে কি কি ব্যাংকিং যে কি কি ফ্যাসিলিটি দেয়, এরকম একটা চ্যাপ্টার আছে, যে আমদানিতে অর্থায়ন, আরেকটাতে আছে রপ্তানিতে অর্থায়ন, এরকম 2টা চ্যাপ্টার মোহাম্মদুল্লাহ স্যারের বইও আছে এবং আশরাফ আলী স্যারের বইও আছে। তো 2টা বই খুব ভালো লিখেছে, আপনারা মনে, ওই 2টা বই খুব অল্প 4-5 পাতা করে এই লেখাগুলো আছে। আমার মনে হয় যে একটু পড়লে ভালো ধারণা হয়। তন্ময়, আমি কি একটু ইলাবোরেটলি আলোচনা করব এখানে হ্যাঁ, অবশ্যই। আমদানি বা রপ্তানি? তার আগে আমার একটা প্রশ্ন আছে স্যার। ফরেন এক্সচেঞ্জের বিষয়টা কেমন, যে বানায় বানায় লেখার কিছু নাই, যা প্রশ্ন থাকবে তার স্পেসিফিক অ্যান্সার দেওয়াটাই এনাফ। হ্যাঁ, তা ঠিক আছে, তবে কিছু কিছু প্রশ্ন লেখা যায়। যেমন অনেক সময় এই জন্য আমি বললাম যে ফরেন এক্সচেঞ্জ এই সাবজেক্টটা হলেও মৌলিক জিনিসের বাইরেও কিন্তু অনেক হয়। যেমন আপনি যদি মুদ্রাস্ফীতি আসে, এটা কিন্তু একদম সরাসরি ফরেন এক্সচেঞ্জের বাইরে থেকেও লেখা যায়। তারপরে কালো টাকা, তারপরে মানি লন্ডারিং, এগুলো অনেক সময় এসে যায়, যে ফরেন এক্সচেঞ্জের মাধ্যমে কিভাবে মানি লন্ডারিং বা এই টাইপের কোনো কোশ্চেন হয়। এগুলা, তারপরে ব্যালেন্স অফ ট্রেড, ব্যালেন্স অফ পেমেন্ট, এগুলা কিন্তু একদম সরাসরি যে ফরেন এক্সচেঞ্জের সাথে বিষয়, এর বাইরেও কিন্তু লেখা যায়, অনেকভাবে লেখা যায়। তো ওই প্রশ্নগুলোকে নিজে থেকে লেখা যায় কিছু করে, একদম বানায় বলতে আপনি যেটা বলছেন যে অপ্রাসঙ্গিক কথা আমার আনা মনে হয় ব্যাংকিং ডিপ্লোমায় কোনো সাবজেক্টেই করা উচিত না আর কি। কিছু জানলে আর কিছু নিজে থেকে লেখা যায়, আমাদের ব্যাংকিং এক্সপিরিয়েন্স থেকে বা দৈনন্দিন যে আমাদের যে অভিজ্ঞতা হয় সেটা থেকে লেখা যায় আর কি। আর তন্ময়, আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে আমি যদি একটা জিনিস দেখি, আমি বললাম যে আরো স্পেসিফিকলি আমি বলতে চাচ্ছি যে ইম্পোর্ট বা সরি আমদানি কিংবা রপ্তানি, আমি আমদানির ক্ষেত্রে আমি দেখি, আমি শুধুমাত্র 4টা জিনিস আমি দেখি যে আমদানিতে কি কি অ্যান্সারটা হয়। যেমন একটা কোশ্চেন প্রতিবারই হয়, যে ব্যাংক কিভাবে আমদানিতে ফাইন্যান্স করে বা কি কি ভাবে ফ্যাসিলিটি দেয়। সেখানে কিন্তু আমি দেখি যে ইকু হচ্ছে, ইয়া তন্ময়? স্যার আপনি বলেন। হ্যাঁ,
সেই জায়গাটা আমি দেখি যে চার ভাবে আমরা নরমালি আমরা দেখি, অনেকভাবেই সাপোর্ট দেওয়া যায়। চারটা প্রক্রিয়ায় যেমন ফাইন্যান্স করা যায়। যেমন হচ্ছে আমরা কোনো কাস্টমার আসলে আমরা যদি কোনো জিনিস ইম্পোর্ট করি তাহলে আমরা এলসি খুলতে হবে, আমরা যেটা বা একদম বেশি প্রচলিত ডকুমেন্টারি ক্রেডিট বা ক্লিন ক্রেডিট বা ডকুমেন্টারি কালেকশন বলি বা বিভিন্ন ভাবে বলি। মানে মূল কথা হচ্ছে লেটার অফ ক্রেডিট খুলে আমরা এই যে ফ্যাসিলিটিটা আমরা দিই, এটা আমরা কি নরমালি বলে থাকি যে নন ফান্ডিং ফাইন্যান্সিং। যদি এক সময় যদি এটা ফান্ডিং হয়ে যায়, যদি ঠিক মতো পেমেন্ট না করতে পারে, লেটার অফ ক্রেডিট এটা এর মাধ্যমে ফ্যাসিলিটি দেওয়া যায়। আরেকটা দেওয়া যায় লিমের মাধ্যমে, আর লিমের মাধ্যমে আমরা ফ্যাসিলিটি দিতে পারি। আর আরেকটা দেওয়া যেতে পারে এলটিআর করেও আমরা ফ্যাসিলিটি দিতে পারি। আরেকটা যেটা বিশেষভাবে দেওয়া যায়, ডিমান্ড লোনও অনেক সময় প্রয়োজন হয়। কাস্টমার যদি সঠিক সময়ে যদি পেমেন্ট করতে না পারে বা ডলার বা টাকা যদি না দিতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমরা মূলত ইম্পোর্টের চারটা বিষয় চলে আসছে। আমরা দেখতেছি যে ডকুমেন্টারি ক্রেডিট, লিম, এলটিআর, আর একটা বিষয় হচ্ছে যে ডিমান্ড লোন। এই চারটা বিষয়ে কিন্তু ব্যাংক ফাইন্যান্স করে থাকে। এর বাইরেও অনেকভাবে ফাইন্যান্স করতে পারে আমদানির ক্ষেত্রে। তো এই চারটা বিষয় যদি আমরা একটু ভালোভাবে পড়ি, এই মূল টপিক এগুলো দেখবেন আবার শর্ট নোটেও আমরা পাচ্ছি, টিকাগুলোতেও আমরা পাচ্ছি। আবার এখানে আমরা এই বড় প্রশ্নের এটাতে, এবং মজার ব্যাপার কি এই প্রশ্নটা 1 বছর পর পর আসতেছে। এবছর আসলে আগামীবার গ্যাপ দিয়ে তার ঠিক পরের বছরে আসতেছে এই আমদানি থেকে একটি প্রশ্ন। এবং এখানে আরো আবার এটার সাথে যে সংযুক্ত প্রশ্নটা থাকে, সেখানে যে আমদানি করতে গেলে কি কি সমস্যার মধ্যে পড়তে হয় বা আমাদের ঝুঁকি কি কি এগুলার মধ্যে আছে। আমি ঝুঁকিটা যদি তন্ময় পরে বলতে চাই বা করতে চাই, আমি না অনেক সময় লাগবে, এজন্য হয়তো আমি করতে যাচ্ছি না। তো অনেক ঝুঁকিও আছে এখানে। তো ঝুঁকির বিষয়গুলো আমি আলাদা আলোচনা করছি। তবে এইখানে একটা প্রশ্নে যদি আপনার 3টা বা 4টা পার্ট থাকে বা 4-5টা পার্ট থাকে, তাহলে কিন্তু আমি অ্যান্সার করার সময় একটু, যেহেতু আমাকে পাস করতে হবে, অন্যদের চেয়ে একটু ভালো লিখতে হবে বা এইটা মাথায় রাখতে হবে। কারণ যিনি আমার খাতা দেখেন, সে যদি মনে করে যে খাতাটা একটু অন্যরকম ভালো লিখেছে, তাহলেই কিন্তু এখানে আমার যদি 4টা পার্ট থাকে বা 3টা পার্ট থাকে প্রশ্নে, আমি অবশ্যই লিখে নিব। যদি বাংলা অ্যান্সার করি যে প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ, ফার্স্ট পোর্শন, সেকেন্ড পোর্শন বা থার্ড পোর্শন, এবং একটু ফাঁকা ফাঁকা করে লিখলে যাতে বুঝতে পারা যায় যে প্রথম অংশের আনসার এটা, দ্বিতীয় অংশের আনসার এটা, বা এই অংশটার আনসার এটা, তাহলে আমার মনে হয় যে আরো বেশি ভালো হয়। ইম্পোর্টের যে প্রশ্নটা আমি শেষ করে দিচ্ছি তখন, এখানে নরমালি এরকম প্রশ্ন হয় যে আমদানির ক্ষেত্রে কি কি ব্যাংক কি কি ধরনের ফ্যাসিলিটি দেয়, আর আমদানি করতে গেলে কি কি সমস্যা হয়, এরকম কি কি ঝুঁকি আমাদের থাকতে পারে। আমরা নরমালি দেখি যে ঝুঁকির মধ্যে আমরা প্রথমেই যে ঝুঁকি দেখি যে আমরা যখন কেউ আসে আমাদের একটা ইম্পোর্ট করতে, সে আসলেই ইম্পোর্ট করবে কেন, কি জন্য, সেই কাস্টমারকে আমাদের জানতে হবে, কাস্টমারকে বুঝতে হবে, কাস্টমারের আইআরসি আছে কিনা, আইআরসি নবায়ন করা কিনা, তাহলে আমরা তাকে ফাইন্যান্স করব। আর ইম্পোর্ট তো 2 ধরনের, ব্যাক টু ব্যাক ফ্যাসিলিটি তো আছেই, যারা গার্মেন্টস ব্যবসায়ী তাদের জন্য স্পেশালি ব্যাক টু ব্যাক ফ্যাসিলিটি ব্যাপকভাবে আমাদের প্রচলিত। তন্ময় ভালো কথা একটা মনে করার মতো, যেহেতু আজকে ফরেন এক্সচেঞ্জ, তো এটা একটা অহংকারের বিষয় যে ব্যাক টু ব্যাক বাংলাদেশেই প্রচলন করেছে, এটা পৃথিবীর আর কোথাও নাই। এটা বাংলাদেশেই শুরু হয়েছিল, এখনো বাংলাদেশেই আছে, আমাদের দেশের এই উদ্ভাবনী। তো যে এই ধরনের রিস্ক যে ইম্পোর্টে আসলে, যে আমরা যে ইম্পোর্ট করব বা কোথা থেকে ইম্পোর্ট করব, যে ইম্পোর্টে যে আমি যদি একেবারে ফরেন এক্সচেঞ্জে টোটালি বাদ দিই, তাহলে আমাদের কি কনফিডেন্স লেভেলটা গ্রো করা দরকার যে আমি একটা এলসি দিব ওই দেশে, অন্য দেশে, যেহেতু আমি ইম্পোর্টার হিসেবে আমাকে একটা এলসি খুলতে হবে, ডকুমেন্টারি ক্রেডিট খুলতে হবে, সেই হিসেবে আমি অন্য একটা ব্যাংকে আমি সেই এলসি দিব। এখন বিষয় হয়েছে যে আমি মাল ইম্পোর্ট করব, আমার যে ঝুঁকিটা, যে আমি ঠিক মতো আমি যে ধরনের মালামাল চাচ্ছি, যে ধরনের প্রোডাক্ট চাচ্ছি, সেই রকম আমি পাচ্ছি কিনা। আবার আবার তারপরে তো আবার এমন একটা বিষয় যে আমি যে কন্ডিশন গুলো দিব, এই কন্ডিশনের আমি যে ডকুমেন্টারি ক্রেডিট করব, এটা তো এক ধরনের কন্ট্রাক্ট। এই কন্ট্রাক্টে বা এই এলসিতে এরকম কোনো যথাযথ যে ধরনের কন্ডিশন
ইউসিপিডিসি অনুযায়ী বা ইন্টারন্যাশনাল বিজনেস রুলস অনুযায়ী যে ধরনের কন্ডিশন দেওয়াগুলো আছে কিনা, আমি একটা স্ট্যান্ডার্ড কন্ডিশন দিয়ে এলসিটা আমি করতে পারলাম কিনা। এটা কিন্তু ব্যাংকার এবং ইম্পোর্টার দুইজনের জন্যই কিন্তু এক ধরনের বড় ধরনের ঝুঁকি, কারণ আমি ঠিকমতো যদি কন্ডিশন আরোপ না করতে পারি তাহলে কিন্তু আমি হয়তো ইম্পোর্ট করতে গিয়ে আমি লুজার হতে পারি আর কি। আর ইম্পোর্ট করার পরে যে ঝুঁকিটা হয় সেটা সবচেয়ে বড় ঝুঁকি আমার। মালামাল আমি যখন কোর্টে আসলো, আমি যদি মনে করেন কোনো কিছু ইম্পোর্ট করার জন্য এলসি করলাম মাত্র 25% মার্জিনে বা 50% মার্জিনে, আমার তো কোর্ট থেকে মাল ছাড়ানোর জন্য টাকা দরকার। সেই সময় যদি কোনো কারণে ওই প্রোডাক্টের দাম কমে যায় আর ইম্পোর্টার যদি আমার কাছে না আসে এবং ইম্পোর্টার যদি মাল ছাড় না করায়, তখন তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে আমি ব্যাংকার হিসেবে। অনেক সময় এরকমও দেখা যায় যে ব্যাংকার যদি মাল ছাড় করিয়ে বিক্রি করতে হয় বাজারে। তো সেরকম যাতে না হয় তাহলে আমার কাস্টমারকে জানতে হবে যে কাস্টমার আসলে কি রকম, তার সলভেন্সি আছে কিনা, তার সিকিউরিটি আছে কিনা ঠিক মতো, বা পর্যাপ্ত কোনো ঝামেলা হলে সে হবে কিনা। এই বিষয়গুলো আসলে খুব জরুরি জানা। এই জন্য ভালো কাস্টমার জানাটা আমাদের করা এক ধরনের চ্যালেঞ্জ আর কি। তারপরে আবার অনেক সময় হয় বিভিন্ন কারণেও যে দেশ থেকে যথাসময়ে মালামাল যদি আমরা ইম্পোর্ট না করতে পারি, এমন সময় একটা মূল্য দিয়ে আমরা মালামাল করলাম, আস্তে আস্তে এটার দাম অনেক কমে গেল বা হয়ে গেল, বেড়ে গেল। এই দাম কম বাড়ার সাথে আমাদের যে ইম্পোর্ট করলো সে কিভাবে এটাকে বাজারে এই হিসাবে নিবে, অ্যাকসেপ্ট করবে, সেই বিষয়গুলো অত্যন্ত জরুরি। এবং অনেক সময় আমাদের দেখা যায় প্রায় ডিমান্ড লোন করতে হয়। ডিমান্ড লোন তো 4, 5, 10 দিন 15 দিনের জন্য ডিমান্ড লোন কোনো বিষয় না, বরং ব্যাংকের জন্য অনেকটা ভালো, কিছু ইন্টারেস্টও আমরা পাই। কিন্তু এমন যদি হয় ডিমান্ড লোন করার পরে যদি আর পেমেন্ট করতে না পারে কাস্টমার আমার, এটা কিন্তু খুব বিষয়টা খুব এই ধরনের ঝুঁকিতে আমরা প্রায়ই পড়ি। তো এগুলোর জন্য যাই হোক, এগুলো হচ্ছে একেবারে অনেক থিওরিটিক্যাল কথা, আবার অনেকে অনেক কঠিন মনে করবে। আমি আসলে এগুলা বইতেও পড়া যাবে, অনেক কথা আছে। আমি মূলত আজকে আসলে বলতে চাচ্ছি যে কি কি বিষয় আপনার আমদানিতে 4টা জিনিস খুব বেশি করে অবশ্যই করতে হবে: ডকুমেন্টারি ক্রেডিট, লিম, এলটিআর এবং আরেকটা বিষয় ডিমান্ড লোন। ডিমান্ড লোন এবং এলসির কথা আমি বলে ফেললাম। আর দুইটা টপিকস আপনারা হয়তো দেখতে আরো, লিম এবং এলটিআর, এই দুইটা শব্দ শুনলেও একটু অন্যরকম মনে হয়, কিন্তু এটা খুব ফরেন এক্সচেঞ্জে খুব জনপ্রিয় শব্দ। লোন এগেনস্ট ইম্পোর্টেড মার্চেন্ডাইজ। আপনার ইম্পোর্টেড পণ্য মাল করার যখন পোর্টে চলে আসে তখন কাস্টমারের যে কোনো কারণেই টাকা পয়সা শর্টেজ হতে পারে বা গভর্নমেন্টের ট্যাক্স বা কিছু দেওয়ার জন্য টাকা পয়সা লাগতে পারে ইমার্জেন্সি, সে সময় আমরা কিন্তু লিম করতেই পারি। এটা কোনো নাই, এটা এক ধরনের ফ্যাসিলিটি। তবে এলটিআরটা খুব ঝুঁকিপূর্ণ, আমরা লোন এগেনস্ট ট্রাস্ট রিসিপ্টের উপর। তবে এটা যে ধরনের কাস্টমার একদম কি বলে অনেক ট্রাস্টেড, দীর্ঘদিন ব্যবসা করেছে, তাকে আমরা অন্যভাবে ধরার সুযোগ আছে, অন্য লোন আছে, ভালো আছে, তাকে আমরা দিতেই পারি, তবে সবার ক্ষেত্রে না। তো যাই হোক, আমি বলবো ইম্পোর্টে আপনারা এই 4টা বিষয়টি খুব গুরুত্বের সাথে পড়লে আমার মনে হয় বাইরে করা খুব একটা জরুরি হবে না। তো এটাই মোটামুটি। একইভাবে আপনার জানতে চাই যে ক্ষেত্রে এই 4টা জিনিস কিন্তু পড়াশোনা করতে হবে। এক্সপোর্টের জন্য করতে গেলে কোন 4টা বিষয় বা এই টাইপের কি বিষয়গুলো আছে যে এক্সপোর্ট থেকে প্রশ্ন আসলে আনসার করার জন্য পড়া খুব জরুরি? স্যার, হ্যাঁ তন্ময়, আমি বুঝতে পারিনি, আবার একটু প্লিজ। বললাম যে আপনি বলতে যে ইম্পোর্টের জন্য লিম, এলটিআর, ডকুমেন্টারি, এই 4টার কথা আপনি বললেন, 4টা, যে এই 4টা পড়লে আপনার ইম্পোর্টের প্রশ্নগুলো অ্যান্সার করা যাবে। তো সেক্ষেত্রে এক্সপোর্টের কোন কোন বিষয়গুলো পড়বে যে এক্সপোর্ট থেকে প্রশ্ন আসলে অ্যান্সার করতে পারবেন? এটা এক্সপোর্টের ক্ষেত্রেও আরো বেশি বেশি করে লেখা যাবে, কারণ এক্সপোর্টের বিষয়গুলো আবার লোন এন্ড অ্যাডভান্সের সাথেও কিন্তু জড়িত সম্পর্কিত। হ্যাঁ, এক্সপোর্টের অনেক ধরনের ফ্যাসিলিটি আমরা দিতে পারি। এক্সপোর্টের যেটা সবচেয়ে বড় ফ্যাসিলিটি, কিন্তু আমরা সিসি ফ্যাসিলিটি কিন্তু দিয়েই আসি, লোনে যেটা আমরা দিই এটা এক্সপোর্টার ও পেয়ে থাকেন, সিসি হাইপু এবং সিসি প্লেস। এরপরে আর যেটা ব্যাপকভাবে যেই ফ্যাসিলিটিটা আমাদের কাছে পান, আমরা বিল পারচেজ করি। আমার হয়তো বিলটা যখন ব্যাংকে সাবমিট করবে তার 21 দিন পরে আমরা তার
পেমেন্টটা পাওয়ার একটা সম্ভাবনা আছে, কখনো একটু দেরি হয়, আবার কখনো ভালো কাস্টমার আসলে আগেও দিয়ে দেয়, ভালো যদি হয় ইম্পোর্টার হয় তাহলে আগেই আমাদের পেমেন্ট দিয়ে দেয়। তো আহ, এই বিলটা কিন্তু আমরা যখন শিপমেন্ট করে ডকুমেন্ট সাবমিট করে আমাদের সামনে কমপ্লিট করে নিয়ে আসে, তখনই কিন্তু আমরা বিলটা ডিসকাউন্টিং করে রাখি আমরা এখানে। বিল ডিসকাউন্টিং এর আমরা দেখি অনেক সময় যে 90% পর্যন্ত নরমালি, এর বেশিও আমরা ফ্যাসিলিটি দিই না। সচরাচর যেটা করার কথা যে 90% পর্যন্ত আমরা ফ্যাসিলিটি দিয়ে দিই, কারণ যদি আমরা গার্মেন্টস এর ক্ষেত্রে আমরা বলি যে 75% ব্যাক টু ব্যাক করে, তারপরে পিসি কিন্তু আরো 15%, তারপরে যেটা থাকে আমরা কিন্তু এখানে 2-3% রেখে 90, অনেক সময় দেখা যায় 97% ইয়ে দিই আমরা কিন্তু। যেমন আমরা যদি আমি একটু ম্যাথমেটিক্যালি যদি বলে থাকি, আমরা যেমন যেটা করি ব্যাক টু ব্যাক আর পিসিতে আমরা 90% যখন ফ্যাসিলিটি দেই, বাকি যেটা থাকে ওটা কিন্তু ওই বিলটা যখন আমরা পারচেজ করি, টোটাল বিলটা যখন পারচেজ করি, ওই টোটাল পেমেন্টটা যখন আসবে তখন কিন্তু আমরা ওই পিসি অ্যাডজাস্ট করব, তারপর ব্যাক টু ব্যাকের লাইবিলিটি অ্যাডজাস্ট করবো, ব্যাক টু ব্যাক লাইবিলিটি, এবং বাকি যেটা আমার থাকে 10%, এর মধ্যে আমরা 2-3-4% রেখে দেওয়া ভালো, কারণ ওইখানে কমিশন আসে, তারপরে যেটা আসে ইন্টারেস্ট আসতে পারে, এজন্য আমরা 5-6% পারচেজ করি ওই সময় ওই বিলটা 100 ইয়ার বিলটা আর কি। ওই টাকাটা কিন্তু আমরা আগেই দিয়ে দিচ্ছি। তো এটা এক ধরনের ফ্যাসিলিটি, বিল পারচেজ করে আমরা মানে পেমেন্ট পাবে আরো 20-21 দিন পরে, কিন্তু বিল পারচেজ করে আমরা আগেই কিন্তু তাকে ফ্যাসিলিটিটা দিতে পারছি। এটা এক ধরনের ফ্যাসিলিটি। আর পিসি তো আছেই, প্যাকিং ক্রেডিট, এটা যখন মালামাল প্রায় শেষ দিকে, তখন কাস্টমারের কিছু রেডি এক্সপোর্ট করবে, ওই সময় কিছু টাকা পয়সার প্রয়োজন হয় একেবারে ফিনিশিং মোডে, সেই সময় আমরা 15%, সর্বোচ্চ আমরা 15% ফ্যাসিলিটি আমরা দিয়ে থাকি গার্মেন্টস এর ক্ষেত্রে আর কি। অন্যান্য ক্ষেত্রে বিভিন্ন আছে, আর এখন তো একটা সূত্রই আছে, ওই সূত্রের মাধ্যমে যতটুকু আসে ততটুকু আমরা দিয়ে থাকি আর কি। এক্সপোর্টে এই ফ্যাসিলিটি, তাহলে আমরা এক্সপোর্টে কিন্তু কয়েকটা ফ্যাসিলিটি পেলাম আমরা। সিসি আমরা পাচ্ছি, তারপরে প্যাকিং ক্রেডিট পাচ্ছি, বিল ডিসকাউন্টিং পাচ্ছি, এরকম তিনটা মূলত বড় বড় ধরনের ফ্যাসিলিটি গুলো পাচ্ছি। আর এক্সপোর্টের ঝুঁকির ক্ষেত্রে যদি আমরা বলতে চাই, কিন্তু আমরা ব্যাংকিং ক্ষেত্রে আমরা ফ্যাসিলিটি দেই, এক্সপোর্টের ক্ষেত্রে বড় ঝুঁকি যেটা হচ্ছে, আমরা মালামাল এক্সপোর্ট করলাম, করার পরে আমাদের কারণে বা আমাদের ভুলের কারণে হোক বা যে কারণেই হোক, আমরা কিন্তু অনেক সময় পেমেন্ট পেতে দেরি হয়, এবং বাংলাদেশে যেটা সচরাচর হয়, যেটা আমরা অনেক ডিসকাউন্টিং করে আমাদের পেমেন্ট দেয়, এটা হচ্ছে আমাদের এক ধরনের খুব বিষয়। এগুলো আমাদের বিভিন্ন ধরে যে আমাদের লেট শিপমেন্ট হয়েছে, লেট প্রেজেন্টেশন হয়েছে, এই সমস্ত কারণে কিন্তু আমাদের বিলগুলো ডিসকাউন্টিং করে থাকে। এবং এজন্য আমরা যখন মাস্টার এলসিটা অ্যাকসেপ্ট করবো বিদেশ থেকে, যখন আমরা এলসিটা অন্য বিদেশি ব্যাংক থেকে আমরা যখন এলসিটা পাবো, ওই এলসিটা কিন্তু আমরা ভালো করে এক্সামাইন করতে হবে কি কি কঠিন শর্ত দিয়ে রাখছে ওনারা। যদি এরকম কঠিন শর্ত হয়, এক্সপোর্টার ইম্পোর্টারের মধ্যে যদি ভালো সম্পর্ক হয়, তাহলে সেই কন্ডিশন গুলো আমরা কিন্তু মিনিমাইজ করেও কিন্তু এই এলসিটা আমরা পেতে পারি। তাকে আমরা বলতে পারি যে অ্যামেন্ডমেন্ট দাও, এটা কিন্তু কঠিন শর্ত হয়ে গেছে, কারণ আমরা বাংলাদেশের সচরাচর জায়গা থেকে লেট শিপমেন্ট একটা কমন বিষয়। আর এই লেট শিপমেন্টের জন্য 10 দিন 5 দিন বা একটু দেরিতে হওয়ার জন্য আমাদের যদি 5% ডিসকাউন্ট করে, তাহলে কিন্তু আমরা অনেক লুজার হই আর কি। এজন্য অনেকগুলো বিষয় জরুরি, যেটা হচ্ছে ভালো বায়ার সিলেকশন করা, বাইরের ক্রেডিট রিপোর্ট নেওয়া। বাইরের ক্রেডিট রিপোর্ট এজন্যই নেওয়া যে, কারণ ক্রেডিট রিপোর্ট না নিলে ওই বাইরের আসলে সুনাম বা বাইরে আসলে কিরকম ট্রানজেকশন করে বা অন্যান্য বিষয়গুলো কিভাবে বিজনেস করে, এই বিষয়গুলো আমরা না জানলে আসলে এক সময় হয়তো আমরা লুজার হবো, আমরা পেমেন্ট পাবো না। এগুলো হচ্ছে এক ধরনের বাস্তবতা, যেগুলো আমরা এই ঝুঁকিগুলো কিন্তু আমরা মিনিমাইজ করতে পারি, এবং বাইরের সাথে ভালো সম্পর্ক থাকলে, এবং আমরা সঠিক সময় যদি মালামাল দিতে পারি। কারণ আমরা যদি আমরা বলি যেরকম যে আমরা ফুটবলের জার্সি, ইউরোপে একটা মৌসুম থাকে ফুটবলের, সেরকম আমাদের দেখা যায় আমাদের দেশ থেকে অনেক জার্সি নিয়ে যায় এরা, কিন্তু আমরা যদি জার্সি দিতে এমন সময় 15 দিন দেরি হয়ে গেল, যে সময় খেলার মৌসুমই শেষ হয়ে গেল, তখন তো আর এরা নিবে না, বা তখন বলবে ডিসকাউন্টিং করো, আগামী বছরের জন্য আমাদের রাখতে হবে বা করতে হবে। তখন কিন্তু আমাদের, যেহেতু আমরা আসলে ডমিনেটই করে আমাদের উন্নত দেশগুলো, তো সেক্ষেত্রে এগুলো আসলে কিছু করার অনেক সময় থাকে না। তারপরে এই ঝুঁকিগুলো কিন্তু আমরা মিনিমাইজ করতে পারি, কিন্তু কিছু কিছু ঝুঁকি আছে যেটা আমরা একেবারেই পারি না। যেমন যেই বিদেশি ব্যাংক আমাদের পেমেন্ট দিবে,
সেই বিদেশি ব্যাংকই দেউলিয়া হয়ে গেল, ব্যাংকরাপসি যেটা হয়ে গেল, সেই ক্ষেত্রে আমাদের তো আর অনেক কিছু করার থাকে না। এক্সপোর্টে এটা একদম এক বড় ধরনের ঝুঁকি। আমাদের দেশে বিভিন্ন সময় অনেক প্রতিষ্ঠান আমরা শুনেছি যে এই কারণে শুধু পেমেন্ট পায়নি, বা ওই হয়ে গেল যে যিনি বায়ার সেই দেউলিয়া হয়ে গেল, বা ব্যাংক নিজেই দেউলিয়া হয়ে গেল বা হয়ে গেল। তো সেই সমস্ত সময়ে অনেক সময় অনেক ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। তো তাহলে এটাও হয়তো যিনি এক্সপোর্ট করবে আমাদের দেশ থেকে, ওই দেশের ইম্পোর্টারের যেটা তার প্রতি খেয়াল রাখতে হবে, ওই দেশের অবস্থা, ওই দেশে কি আনরেস্ট অবস্থা আছে কিনা, পলিটিক্যাল অবস্থা কি অবস্থা, কোন দেশে যাচ্ছে, ওই দেশে যে দেশে আমরা ব্যাংকের সাথে সবসময় করে থাকি, রিইম্বার্সমেন্ট ব্যাংকের কি অবস্থা, কার সাথে নষ্ট অ্যাকাউন্ট মেনটেন করে, এই বিষয়গুলো কিন্তু সবসময় নজরদারি রাখতে হবে। কারণ এখানে এই বিষয়গুলো যদি আমরা নজরদারি না রাখতে পারি তাহলে আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক, আমি তাহলে যেটা বললাম তন্ময়, এক্সপোর্টের ক্ষেত্রে এটা আসে। একটা প্রশ্ন আমি দেখি যে রপ্তানিতে কি কি সুবিধা ব্যাংকগুলো দিয়ে থাকে এবং সেক্ষেত্রে কি কি ঝুঁকি থাকে, এই নরমালি এই কোশ্চেন গুলো হয়। এক বছর যদি রপ্তানি থেকে আসে, আরেক বছর থেকে আমদানি থেকে আসে, এগুলা মোটামুটি করলে, দুইটা চ্যাপ্টার পড়লে এক ধরনের মোটামুটি ভালো লিখতে পারবে আর কি। আর ওই যে তন্ময় যেটা প্রথম কোশ্চেন করেছিলেন যে আসলে ফরেন এক্সচেঞ্জের ডেস্কে কাজ করে, আমার মনে হয় খুব একটা কাজ করার দরকার নেই, কারণ আপনার ক্যালকুলেশন, আপনার কি করা, এগুলো এই প্রশ্নগুলোর মধ্যে থাকে না। একদম সিম্পল কনসেপ্ট গুলো নিয়ে এই প্রশ্নগুলো করা হয় আর কি। থ্যাংক ইউ তন্ময়। আমরা আপনার কাছে এই বিষয়ে আমরাও কিছু আলোচনায় আসবো। কিছু মন্তব্য এসছে, সেগুলো আমরা শুধু, তার আগে আমরা একটা বিরতিতে যাই। সংক্ষিপ্ত একটা বিরতি হবে, বিরতি থেকে এসে আমরা আবার ফরেন এক্সচেঞ্জ নিয়ে আলোচনা করবো এবং মন্তব্যগুলো শুনে তারপরে আমরা ইকোনমিক্স নিয়ে আলোচনা করবো। তো অভিজ্ঞতা, আমরা একটা বিরতিতে চলে যাই আর কি, সংক্ষিপ্ত বিরতি। মাশাল্লাহ, মেয়ে পছন্দ হয়েছে, শুক্রবারই বিয়ে। হ্যালো বাবা, তোর বোনের বিয়ে ঠিক হয়েছে, টাকা লাগবে। মা, এক্ষুনি অগ্রণী ব্যাংকে যাও, টাকা পাঠাচ্ছি। অগ্রণী ব্যাংক? রেমিটেন্স সেবায় অগ্রণী ব্যাংক সত্যিই অগ্রণী। অগ্রণী ব্যাংকে পাঠানো টাকা অনলাইনের মাধ্যমে তাৎক্ষণিক গ্রাহকের হাতে পৌঁছে দিচ্ছে। অগ্রণী ব্যাংকের প্রতিটি শাখাই অনলাইন। অগ্রণী ব্যাংক লিমিটেড, দেশ ও জাতির সেবায় প্রতিশ্রুতিবদ্ধ। দর্শকদের আবারও স্বাগতম আমাদের এই ব্যাংকিং ডিপ্লোমা প্রস্তুতি নিয়ে লাইভ করছিলাম। তো দর্শকদের আমরা মূল আলোচনায় যাবার আগে আবার জানিয়ে দিতে চাই যে কেউ যদি এই আলোচনায় যুক্ত হতে চান, যেমনটা আপনারা মন্তব্য করে যুক্ত হচ্ছেন, মন্তব্য করে অথবা ইনবক্সে নক করে যুক্ত হতে পারেন। আমাদের সাথে আজকে আরো যুক্ত হওয়ার কথা ছিল সুমনা ইয়াসমিন, আমাদের উত্তরা মডেল টাউন শাখায় কর্মরত। শেষ মুহূর্তে কোনো ব্যক্তিগত ব্যস্ততায় হয়তো বা তিনি এখনো যুক্ত হননি। তো আমরা আশা করব উনি সদ্যই ডিপ্লোমা পাশ করলেন, যে কোনো মুহূর্তে যুক্ত হবেন। তো আমরা আবারও মূল আলোচনায়, যেমনটা আমি বললাম যে বিরতির আগে, মূল আলোচনায় চলে যাই। তো আমি স্যারের কাছে জানতে চাইবো, স্যার আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, রবিন স্যার? তো পরীক্ষায় কিন্তু আপনার হচ্ছে যে আপনি যেমনটা এরকম আমরা আলোচনা করলাম যে টিকা আসে, টিকার অ্যান্সার করতে হয়, এবং কিছু প্রশ্ন আসে যে পার্থক্য, যে অমুকের সাথে তমুকের পার্থক্য আর কি, সেই বিষয়গুলো নিয়ে আপনি আমাদের একটু ধারণা দেন। ঠিক আছে তন্ময়, থ্যাংক ইউ। এটা হ্যাঁ তন্ময়, ওই আপনি বলেছেন, পাশাপাশি কিন্তু পার্থক্য আসে মাঝে মধ্যে, সব সময় আসে না। আমি যেটা বলছি যে টিকা প্রতি বছরই, আমি কোশ্চেনগুলোতে দেখেছি প্রায় প্রতি বছরই টিকাগুলো এসেছে, এবং আমদানি থেকে একটা এসেছে, না আসলে রপ্তানি থেকে এসেছে। কিন্তু এর বাইরেও যেটা প্রায়ই এসে থাকে, যেটা আপনি বললেন যে পার্থক্য এই হয় যে আপনি একেবারে পয়েন্ট আকারে, ছক আকারে দেখার আমার মনে হয় কোনো দরকার নেই। আপনি শুধু টপিকস এর নাম, মানে ওই বিষয়টার নাম লিখে ওইটা ইলাবোরেটলি লিখলে হবে, বা একটু ফাঁকা ফাঁকা করে প্যারা আকারে লিখতে পারেন, নিচে আবার ওই অন্য বিষয়টা। আপনি একেবারে ওই যে আমরা স্কুলে যেরকম পড়েছি, এক এই পাশে এক, এই পাশে দুই, এই পাশে তিন, এই পাশে ওই রকম লেখার পার্থক্য লেখার আমার মনে হয় খুব দরকার নেই। এখানেই পার্থক্য আর টিকা, এই পার্থক্য লেখার ক্ষেত্রে আপনি টিকার সুবিধাটা পেতে পারেন, অন্যান্য প্রশ্ন আর ক্ষেত্রে সুবিধা পাবেন। তবে হ্যাঁ, টিকা পার্থক্য স্পেশাল একটু জোর দিতে হবে এবং খেয়াল রাখতে হবে। থ্যাংক ইউ তন্ময়। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা কিছু মন্তব্য এসছে, মন্তব্যগুলো একটু দেখে নেই আর কি। আমি শেষ থেকে শুরু করি। আর কিছু মন্তব্য সরাসরি আপনার প্রতি। আরিফুল নিপু, উনি একটু আগেই মন্তব্য করেছেন স্প্লেন্ডিড স্পিচ।
আপনার কথা বা আপনার ক্লাস বা বক্তব্য যেটাই বলি তার কাছে খুবই ভালো লেগেছে। এখানে আরেকজন মন্তব্য করেছেন বাঁধন সরকার শিক্ষণীয় আলোচনা। আমি জানি না এটা বাঁধনের জন্য কতটা কাজে দেবে আর কি। এরপরে ধ্রুব রঞ্জন রায়, যিনি আমাদের ভয়েস অফ ব্যাংকার্স এর টিম মেম্বার। দর্শকদের এই ফাঁকে একটু জানিয়ে দেই, ভয়েস অফ ব্যাংকার্স আমি অভিক মজুমদার, ধ্রুব রঞ্জন রায়, আসাদ জামান লেলিন এবং অজয় ত্রুটি, আমরা এই মুহূর্তে ভয়েস অফ ব্যাংকার্স সবাই আসছি অ্যাজ এ টিম হিসেবে। আমাদের টাঙ্গাইলের আব্দুল আলিম সোহেল স্যার লিখছেন অনেক প্রাণবন্ত আলোচনা, পরীক্ষার্থীরা উপকৃত হবে। আমরা আশা করি এই আলোচনা থেকে পরীক্ষার্থীরা উপকৃত হবেন এবং তারা পরীক্ষার পাশের জন্য এই আলোচনাগুলো খুবই সহায়ক হবে। মহসিন আহমেদ স্যার লিখছেন বেস্ট অফ লাক ইউ স্যার, আপনাকেও ধন্যবাদ। মোস্তাফিজুর রহমান মুস্তাফিজ পিরোজপুরের ম্যানেজার লিখছেন ওয়াসিং হোপ ফর দ্য বেস্ট, ধন্যবাদ। ধ্রুব লিখেছে এটা এটা বেশ ভালো প্রশ্ন আর কি, এনি রেফারেন্স বুক ফর কমপ্লিটিং প্রিপারেশন স্যার। এই বিষয়টা নিয়ে মনে হয় আপনার আরেকবার একটু আলোচনা করার সুযোগ আছে যে কোন বইগুলো পড়লে আসলে ফরেন এক্সচেঞ্জ ভালোভাবে প্রিপারেশন নেওয়া যাবে। রবিন স্যার, স্যারের মাইকটা বোধহয় অফ করা আছে। হ্যাঁ, ধ্রুবকে ধন্যবাদ। তো আমি প্রথমেই কিন্তু বলেছিলাম, তারপর আবারও বলছি যে আশরাফ আলী স্যারের একটি বই, আশরাফ আলী স্যারের বাংলায়ও একটা লেখা বই আছে, ইংলিশেও একটা বই আছে, ফরেন এক্সচেঞ্জ এবং আন্তর্জাতিক বাণিজ্যে অর্থায়ন, এই বইটার নাম আশরাফ আলী স্যারের, এখনো পাওয়া যায়। এই বইটা খুব অল্প কথায় সুন্দরভাবে লিখেছে বইটা, এবং মোহাম্মদুল্লাহ স্যারের বইটাও আছে। এর বাইরে ফরেন এক্সচেঞ্জের কোনো বই পড়ার দরকার নেই, এনাফ এবং এনাফ, এবং অনেক সুন্দরভাবে দুইটা বই লেখা হয়েছে। আর ম্যাথ গুলা এই দুইটা বইও খুবই চমৎকার স্যার, একদম সুনির্দিষ্ট ভাবে দুটো বইয়ের নাম পাওয়া গেল। তো যারা আসলে আমরা পেশাজীবী মানুষ, অনেক বই পড়ার তো সুযোগও আমাদের নাই, তো সেই জায়গায় একদম খুব স্পষ্ট দুটো বইয়ের নাম পাওয়া গেলো, এটা আশা করি যারা দেখছেন তাদের খুব কাজে দিবে আর কি। তো স্যার আমরা এতক্ষণ ফরেন এক্সচেঞ্জ নিয়ে বেশ বিস্তারিত এবং খুবই ফলপ্রসূ একটা আলোচনা আপনার কাছে শুনলাম। এখন আমরা ফার্স্ট পার্টে ইকোনমিক্স আছে এটা নিয়ে আমরা একটু আলোচনা করতে যাবো আর কি। তো এই আলোচনা যাওয়ার আগেই আমি আরেকবার একটু বলতে চাই যে আমাদের সাথে সুমনা ইয়াসমিন আমাদের উত্তরা মডেল টাউন কর্পোরেট শাখায় কর্মরত, তিনি যুক্ত হবার কথা ছিলেন। আমি অভিজ্ঞতাকে একটু রিকোয়েস্ট করবো, তিনি যেহেতু সদ্যই পাশ করছেন তার অভিজ্ঞতাটা জানা আমাদের খুবই দরকার ছিল। অভিজ্ঞতা যদি সম্ভব হয় সুমনের সাথে আপনি একটু যোগাযোগ করবেন। আর এই ফাঁকে আমি রবিন স্যারের কাছে জানতে চাইবো যে ইকোনমিক্স তো আসলে একটা বর্ণনামূলক বিষয় আর কি, তো এই বর্ণনামূলক বিষয়ে প্রিপারেশন বা লেখার ধরনটা কেমন হওয়া উচিত যাতে খুব সহজেই পাশ করা যায়। তন্ময়, আমি একটা কথা বলি, ম্যাথ সম্পর্কে আমি একটু মানে পরে আলোচনা করব, আবার ইকোনমিক্স এর ইসের পরে ফরেন এক্সচেঞ্জের ম্যাথের কিছু বলবো আর কি, যে কিভাবে কি করতে হয়। তো আমার যেটা বলি, আমি ইকোনমিক্স এর বিষয়টা আমার মনে হয় আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলবো। আমি কিন্তু ইকোনমিক্সে সেকেন্ড টাইম পাস করেছি, প্রথমবারে আমি ফেল করেছিলাম, যদি ফরেন এক্সচেঞ্জে প্রথমবারই পাস করেছি। তো এই অভিজ্ঞতাটা আমি শেয়ার করব, যে আসলে আমি যখন প্রথমবার, যেহেতু আমার ইকোনমিক্স আগে পড়াও ছিল, আমি কিন্তু মনে করতাম যে কিছু প্রশ্ন যেখানে আসে, যে পয়েন্ট আকারে লেখা বা ইলাবোরেটলি, আমি যদি খেয়াল করি যে এই প্রশ্নগুলার এখানে আমি দুইটা, যে একটা মাইক্রো আর ম্যাক্রো ইকোনমিক্স, দুইটা পার্টেরই কিন্তু কোশ্চেন হয়ে থাকে। আমি প্রশ্নগুলোতে দেখলে আমি দেখবো যে প্রথম দিকের যে প্রশ্নগুলো থাকে মাইক্রো ইকোনমিক্সে, আবার লাস্টের তিনটা বা চারটা কোশ্চেন ম্যাক্রো ইকোনমিক্স এর হয়। এখানেও ফরেন এক্সচেঞ্জের মতো একটা কথা বলবো, যে এটাতেও দেখা যায় টিকা একটা কমন বিষয় থাকে ইকোনমিক্সে। অবশ্যই টিকার জন্য প্রিপারেশন, এবং পারলে আমার মনে হয় যে প্রথমেই অ্যান্সার করে নেবেন, কারণ হচ্ছে এইটা তখন রিল্যাক্স হয়ে যায়, আপনার পরীক্ষাটা ভালো, টিকা অ্যান্সার করতে খুব বেশি সময় লাগে না। আপনাকে যদি একেবারে কমার্স করেও দেয়, যদি 2 করেও দেয়, তাও কিন্তু 8 পেয়ে যাচ্ছেন, বা 2 করে নরমালি হয়তো দিবে না, আর হয়তো একটু বেশিও দিবে যদি 2 একটা ভালো টপিকস লেখেন। আমার মনে হয় ইজিলি এখানে 10, 12 বা 15 মার্কসের মতো যদি ভালোভাবে প্রিপারেশন নেন, টিকা থেকে পাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো ইকোনমিক্স ফরেন এক্সচেঞ্জের মতো আমি বলবো যে এখানেও টিকাকে গুরুত্ব দিতে হবে। এটা যে কোনো ডিপ্লোমার যে কোনো সাবজেক্টে আমার মনে করতে হবে যে টিকাটাকে আমার গুরুত্ব দিতে হবে, পড়তে হবে, যে আমি অ্যান্সার করব, এই প্রিপারেশন নিয়ে আমার যেতে হবে। আমি মনে করি যদি সহজে আমরা পাস করতে চাই। হ্যাঁ, যেটা বলতে চাচ্ছিলাম যে
আমি যখন ডিপ্লোমা প্রথমবার ইকোনমিক্সে যখন সিলেবাসটা দেখলাম, আমার মনে হলো যে আমি তো অনেক কিছুই পারি, অনেকভাবে পারি। আমি কিন্তু ওই যে যেই চাহিদা রেখা, যোগান, তারপরে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, এগুলাতে ছবি লাগে বা লাগে, আমি একটু ইচ্ছা করে এই কয়েকটা প্রশ্ন অ্যাভয়েড করলাম এবং অনেক সুন্দর পরীক্ষাই দিলাম। বড় বড় করে যেগুলো মুদ্রাস্ফীতি, তারপরে অন্যান্য যে প্রশ্নগুলো থাকে রিলেটেড, এগুলো কিন্তু অর্থনৈতিক পলিসি, এই প্রশ্নগুলো আমি যখন অ্যান্সার করলাম, জানি না কেমন করলাম, ফেল করেছি ওই প্রথমবার। কিন্তু সেকেন্ড বার আমি যখন আমি চিন্তা করলাম যে আমার হয়তো এটা ভুল হয়েছে, তখন কিন্তু আমি সেকেন্ড টাইমে আমি যখন করলাম, তখন ওই চাহিদা, যোগান বা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, এটা আমার অভিজ্ঞতা থেকে বলি, আমি এগুলাতে কিন্তু অ্যান্সার করেছি এবং ছবি সহকারে, যেগুলো চিত্র সহকারে আছে। এবং চিত্র সহকারে হলে আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে এই মনেও থাকে লেখার জন্য। আমি যদি ছবিটা ভালো করে বুঝি, আর যদি আমি ছবি বুঝি না, চিত্রটা বুঝলে নিজের মতো করে লেখা যায়, নিজের মতো করে ফিগার বসিয়ে নিজের মতো করে লেখা যায়। এবং এখানে আমি দেখবো যে মাইক্রো ইকোনমিক্সে কিন্তু যেহেতু প্রথম 1 থেকে 5টা কি 6টা কোশ্চেন হয় কখনো কখনো। প্রথম যে ইন্ট্রোডাকশন যে কোশ্চেনটা থাকে, যে ইকোনমিক্সে অর্থনীতির সংজ্ঞা বা এটার উপযোগ্যতা, প্রয়োজনীয়তা, বিভিন্ন বিষয়, আমি মনে করি যে এটা যারা অনেক ভালো লিখবেন তারা লিখেন। আমি মনে করি যে এটাকে একটু গুরুত্ব কম দেওয়াই ভালো, কারণ আমি এরপরে 2 নম্বর কোশ্চেন থেকে যেগুলো হবে, চাহিদা রেখা, যোগান রেখা, নিরপেক্ষ রেখা, যেগুলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, তারপর উৎপাদন, তারপরে চাহিদা স্থিতিস্থাপকতা, এইখান থেকে আমি দেখবো 2 থেকে 3টা কোশ্চেন হয়। আমার খেয়াল রাখতে হবে এই 3টা কোশ্চেন থেকে আমার যাতে আমি অ্যান্সার করবো। 3টা থেকে মিনিমাম 2টা আমি করবোই। ছবি যে আছে বা চিত্র আছে, এরকম 3টা কোশ্চেনের সম্ভাবনা থাকে, তার মধ্যে আমি যেন 2টা অ্যান্সার করতেই পারি। আর টিকা হলো 3টা কোশ্চেন, আর আপনি 2টা ইলাবোরেটলি যেখানে বর্ণনা লেখেন, 2টা আপনার মতো আপনি লিখতে পারেন, সেটা প্রথমটা হোক, যে কোনো জায়গা থেকে হোক। ইকোনমিক্সে আমার মনে হয় যে একই রকম, একটু খেয়াল রাখলেই হয়। থ্যাংক ইউ। স্যার অসংখ্য ধন্যবাদ স্যার। এখানে আমি আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাইবো যে ইকোনমিক্স তো আসলে বর্ণনামূলক একটা বিষয় আর কি। তো সেখানে যদি আপনি পরীক্ষা তো 4 ঘন্টা ব্যাপী আর কি, 5টা প্রশ্নের অ্যান্সার করতে হবে, টিকা থাকে, তো বর্ণনামূলক প্রশ্ন থাকে, তো সময়টা আসলে সময়টা কিভাবে ভাগ করে নিলে 5টা অ্যান্সারই করা যেতে পারে, এই বিষয়ে আপনার কোনো পরামর্শ আছে? অবশ্যই, আসলে যে সময় থাকে একেবারে কম সময় না। এজন্য আমি বললাম যে টিকা যদি আমরা দিয়ে দিতে পারি, আমরা 30 থেকে 40 মিনিট, আমরা যদি একটু সুন্দর করে লিখতে চাই, তাহলে নাইলে এটা 40 মিনিট, আমি এর বেশি সময় লাগার কথা না। টিকা যদি আমি প্রিপারেশন থাকে যে আমি টিকা অ্যান্সার করবই, আমি যতই হোক 8টার মধ্যে যদি 5টাও লিখতে বলে, এর মধ্যে দেখবো আমি যে 2-3টা খুব ভালোভাবে পারি, আর 2-1টা হয়তো একটু করে লিখতে হবে, মানে নিজে থেকে হয়তো লিখতে হবে বা একটু কম হতে পারে। তো আমার মনে হয় 40 মিনিটে এখানে বেশি লাগে না, এখানেই সময়টা সেভ হয়ে যায়। তার বাকি সময়টাতে আমরা মনে হয় যে খুব, আর বর্ণনামূলক কোশ্চেন যদি আমরা বলি, যে একটা প্রশ্ন অনেক বড়, যেমন আমি পয়েন্ট লিখতে যাব, কিন্তু আমার পাশাপাশি এটাও মনে রাখতে হবে যে আমার পরীক্ষাটা শেষ করতে হবে। একটা প্রশ্ন যখনই 40 মিনিটে বেশি যাতে কখনোই কোনোভাবে না যায়। আমি যদি 1 ঘন্টায় শেষ করে বলি একটা প্রশ্ন, সেটা মনে হয় ঠিক হবে না। তো আমি মনে করি যে একটা প্রশ্ন অনেক ভালো লেখার চেয়ে 3টা প্রশ্ন অনেক ভালো লেখা জরুরি, আর 2টা প্রশ্ন মোটামুটি লেখা একেবারেই আমি প্রাসঙ্গিক কথাবার্তা লিখে লিখবো, পয়েন্ট দিয়ে অনেক বাড়াবো, এটা আমার মনে হয় জরুরি না। পয়েন্ট অবশ্যই লিখবো এবং প্রাসঙ্গিক পয়েন্ট লিখবো, আবার 3-4টা পয়েন্ট লিখলে কিন্তু লেখাটাও ঠিক না। যে কোনো সাবজেক্টে এই বর্ণনামূলক প্রশ্নে আমার মিনিমাম 10 থেকে 12টা পয়েন্ট যদি সুযোগ থাকে, অনেক প্রশ্নে এত পয়েন্ট লেখা যায় না, সুযোগ থাকে আমার 10 থেকে 12টা পয়েন্ট এনাফ, এত না। আবার একেবারে বেশি লিখে 20টা-25টা পয়েন্ট, এটাও লেখা আমার মনে হয় ঠিক না। একটা মোটামুটি স্ট্যান্ডার্ড বজায় রাখা। এজন্য আমি যখন হলে যাব, আমার কি মনে রাখতে হবে 3টা কোশ্চেন যাতে খুব ভালো করে আমি সুন্দরভাবে অ্যান্সার করতে পারি, এবং প্রাসঙ্গিক, ভেরি মাচ প্রাসঙ্গিক যদি হয় তাহলে তো খুবই ভালো। কিন্তু বারবার আমরা প্রায়ই আমরা ডিপ্লোমার কথা বলতে গেলে আমি অনেক ভালো লিখেছি, আমি অনেক ভালো বলেছি, আমি নিজেও বলি, তন্ময় নিশ্চয়ই বলবেন যে ডিপ্লোমা পরীক্ষার সময় আমরা কত কথাই বলেছি, কিন্তু আদৌ কি সত্যি কি আমরা কি বাসায় কতটুকুই বা পড়েছি? বা এটা তো একটা পরীক্ষা, এটা তো হলে যাইতে হবে, একটা সিলেবাস আছে, আমি যদি একদম নাই দেখি কি প্রশ্নগুলো আসে, আমি যদি একবার নাই দেখি, আমার মনে হয় না যে, আমরা তো আগে চেষ্টা করব, তারপর অনেকে অনেক মন্তব্য করাটা আমার মনে হয়
আমি ওই বিষয়ে আর বলতে চাচ্ছি না, কিন্তু আমি যেটা বলবো যে আমি আমার চেষ্টাটুকু আমি করে যাব। আমার ক্ষেত্রে আমি মনে করি যে আমার জাজমেন্ট বা আমি যেরকম লিখেছি এরকমই আমি পেয়েছি, বা আমার এটা এরকমই মনে হয়েছে আর কি। ঠিক আছে তন্ময়। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা অনুষ্ঠানের একবারে শেষ ভাগে আপনি একটু আগে যে প্রসঙ্গগুলো বললেন সেই প্রসঙ্গগুলো নিয়ে আসলে আমাদের একটু জিজ্ঞাসাও আছে, আলোচনা করার প্রয়োজন আছে। তার আগে স্যার আমাদের আগামীকাল শনিবার একটা লাইভ আছে, সেই লাইভের ঘোষণাটা আমি একটু দিয়ে দিচ্ছি আর কি। আর অভিজ্ঞতা আপনি আমাদের সাথেই থাকবেন, অভিজ্ঞতা যদি সম্ভব হয় কালকে লাইভের ব্যানারটা একটু দেখাবেন। কালকে আমাদের লাইভ থাকছে রাত 8টা থেকে, ইফেক্টিভ কমিউনিকেশন ইন দ্য ওয়ার্ক প্লেস। অ্যাঙ্করিং করছেন আসাদ জামান লিলিন, এবং আমাদের সাথে গেস্ট হিসেবে থাকবেন মোহাম্মদ আব্দুল কাইয়ুম, আমি যদি ভুল না করে থাকি। উনি হেড অফ কমিউনিকেশন ইউএনডিপি বাংলাদেশে কর্মরত আছেন। তার সাথে আমরা আলোচনা করব ইফেক্টিভ কমিউনিকেশন ইন দ্য ওয়ার্ক প্লেস। কালকে রাত 8টা থেকে লাইভটি হবে ভয়েস অফ ব্যাংকার্স এর তরফ থেকে। দর্শকদের আমরা স্বাগতম জানাচ্ছি বা আহ্বান জানাচ্ছি কালকে লাইভটি দেখার জন্য। আর এখন আবারও মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে একটা মন্তব্য এসছে, দুটো মন্তব্য এসছে, মন্তব্য দুটো একটু পড়ে শুনে। তুষার মন্ডল লিখছেন ক্যারি অন স্যার, এবং রাশেদ আহমেদ সালে স্যার লিখছেন খুব সুন্দর আলোচনা হচ্ছে। তো রাশেদ সালে স্যার যেহেতু বলছেন সুন্দর আলোচনা হচ্ছে, তো আমাদের এটা ধরে নিতেই হবে এবং বিশ্বাসও করতে হবে সত্যিকার অর্থে খুব সুন্দর আলোচনা হচ্ছে। তো স্যার আমি একটু আগে যেমনটা আপনি বলছিলেন যে সামাজিক মাধ্যম থেকে আমরা স্যার যেহেতু আলোচনা শেষ বলবো আর কি, আমি একদম অনুষ্ঠানটা শেষ ভাগে আসছি। আর আপনি যেহেতু একটা দায়িত্ব আছেন, আমি আসলে অগ্রণী ব্যাংকের দর্শকদের নতুন করে আর পরিচয় করিয়ে দিবার দরকার নাই যে আপনি কোন দায়িত্বে আছেন। কিন্তু স্যার আসলে এই যে ডিপ্লোমার প্রিপারেশন নিয়েই বলি যে বিশেষ করে সামাজিক মাধ্যম হিসেবে ফেসবুকে ডিপ্লোমা পাস নিয়ে অনেক ধরনের অনেকে অনেকে উষ্মা প্রকাশ করে আর কি। অনেকে বলে যে পুরো একাডেমিক ক্যারিয়ারটাতে কমার্স ব্যাকগ্রাউন্ডে কিন্তু সে ডিপ্লোমা ফেল করছে আর কি। তো কারা খাতা কাটে, অনেক ধরনের মানে মন্তব্য, খুব মিশ্র অনুভূতি থাকে মানুষের আর কি। তো এই জায়গাটা বোধহয় আপনার একটু অ্যাড্রেস করার জায়গা আছে যে এগুলো আসলে কতটুকু সমীচীন বা যৌক্তিক হয় আর কি। কেননা একাডেমিক লাইফটা এক ধরনের থাকে, পেশাগত জীবনটা এক ধরনের থাকে। আর সবচেয়ে বড় কথা, আপনি যে বিষয়ে পড়াশোনা করে থাকেন না কেন, খাতায় তো লিখতে হবে আর কি। এই বিষয়গুলো স্যার আপনি কিভাবে দেখেন আর কি? এই বিষয়ে কিন্তু আমি একটা কথা একটু আগে বলেছি যে আমি প্রথমবার যখন ইকোনমিক্স পরীক্ষা দিই তখন আমি মনে করি যে এই টপিকস গুলো আমি আগে পড়েছি বিভিন্ন সময়ে। আমার কিন্তু পাস করা কিন্তু কোনো বিষয়ই না। 10টা প্রশ্নের মধ্যে আমার 5টা অ্যান্সার করতে হবে। আমি খুব ভালো লিখতে পারবো, একবার পড়লেই হবে। আমি মনে করি যে এটা আমার মতো অনেকের না হলেও কারো কারো ধারণা আছে। এবং আমি যখন এই ধারণা নিয়ে আমি হলে গিয়েছি, আমি লিখেছি, ভালো পরীক্ষাও দিয়েছি। তখন কিন্তু পরের বার আবার রিয়েলাইজ হয়েছে যে আসলে যে আমার মনে হয় যে এই সবগুলো প্রশ্ন এইভাবে করা উচিত হয়নি। কারণ আমার করতে গিয়ে হয়তো সব প্রশ্নের গুরুত্ব আছে, সমানভাবে গুরুত্ব আছে, ঠিক আছে, যেহেতু প্রশ্নে আমি 5টা অ্যান্সার করলেই হলো। কিন্তু আমার একটা জিনিস এটাও মনে রাখতে হবে যে আমার কোন প্রশ্নের মার্কস, একটা প্রশ্নের তো সুন্দর লেখার মানে শেষ নেই, কিন্তু কোন প্রশ্নের অ্যান্সার গুলো করলে আমি বেশি মার্কস পেতে পারি সেই বিষয়গুলো কিন্তু নজর দেওয়া জরুরি। সেটা যদি আমি সিলেকশন, যেমন আমি প্রথমবার খালি যেগুলো ছবি প্রশ্নগুলো বা যেগুলো চিত্র আছে ওগুলো আমি অ্যাভয়েড করেছি টোটালি, কিন্তু পরের বারে আমি দেখলাম যেগুলো ওগুলো আমি অ্যান্সার করলাম, তখন কিন্তু ওগুলো নাম্বার কাটলেও খুব বেশি কাটা যায় না, বা কত আর কম দিবে ছবির জন্য বা পার্ট পার্ট এটার জন্য। তো আমার মনে হয় যে এরকম হয় কিনা আমার আমি আসলে এটা বলা ঠিক না, তবে আমি আমার অভিজ্ঞতা বা আমরা যতবারই পরীক্ষা দিয়েছি বা যতবারই দিতে হয়েছে বা দেওয়ার সুযোগ হয়েছে, আমার মনে হয় এরকম মনে হয়নি যে আমি পরীক্ষা অনেক ভালো দিয়েছি, যেটা আমি পাশ করবই, যেটা কনফার্ম মনে হয়েছে সেটা আমি পাশ করেছি। কিন্তু দু একটা এরকম হয়েছে যে এরকম যে পাশ করলেও করতে পারি নাও করতে পারি, সেরকম দু একটা পাশ করে গেছি, এটা হয়েছে। কিন্তু এরকম মনে হয়নি আর কি। তবে যারা এই ধরনের মন্তব্য করে তাদের মন্তব্য আসলে করাটা মনে হয় খুব সমীচীন না বা করা উচিত না। তারা অনেকে তো ইদানিং আবার আইবিবিতে আমরা সুযোগ তো আছে, কমপ্লিট তো তারা করছেই, তারপর তো আবার সেটা রিভাইজ করছে, দেখার সুযোগ তো আছেই বা দেখছেই। যাই হোক, যেহেতু এটা আমাদের এই একটা প্রতিষ্ঠান ব্যাংকারদের,
এই প্রতিষ্ঠানের যাতে সুনাম থাকে, প্রতিষ্ঠানের যাতে হয়, সেটা আমরা সবাই কামনা করি। যদি এরকম কখনো কোনো কারণে হয়, কারণ এখন তো সবাই সচেতন, কারণ আমি ভালো পরীক্ষা দিব, আমি কেন ফেল করবো, এরকম অনেক কিছু চ্যালেঞ্জ হয়েছে। হ্যাঁ, তবে এরকম আমি অনেককে দেখেছি যে অনেকবার পরীক্ষা দিয়েছে। আমি দেখেছি ম্যানেজমেন্টের অনার্স মাস্টার্স করা এরকম 6 থেকে 7 বার পরীক্ষা দিয়েছে, ফেল করেছে, তারপরে কিন্তু সে পাসও করেছে। এখন এই বিষয়গুলোতে আমি কি মনে, এখন কিভাবে আমরা এটা নিব যে এখন ম্যানেজমেন্টের স্টুডেন্ট হলেই যে সে যে ধরনের, আর এই সাবজেক্ট গুলো কিন্তু একেবারে ওইরকম একাডেমিক কোশ্চেনও কিন্তু হয় না, কিছুটা আবার একটু কিছুটা ব্যাংকিং এর সাথে রিলেটেড। আমরা যেমন আমরা যদি মার্কেটিং এর প্রশ্নগুলো দেখি, সরাসরি একদম মার্কেটিং এর কিছু টপিকস আছে, আবার আছে ব্যাংকিং এর সাথে মার্কেটিং এর কি সম্পর্ক, বা কিছুটা করে আর কি সম্পৃক্ত করে ব্যাংকিং এর সাথে করে। তো আমার মনে হয় যে যাই হোক, কোনো কিছু হতেই পারে, ভুল হতেই পারে। আর যদি এটা হয়, এটা পার্সেন্টেজ আমার মনে হয় খুব বেশি হবে না, কম হবে। তো আমার মনে হয় যে সবাই যদি একটু সতর্কভাবে একটু, যে আমি একটা পরীক্ষা দিতে যাচ্ছি, পরীক্ষার হলে যাচ্ছি, আমার ন্যূনতম একটা প্রিপারেশন নেওয়া জরুরি। ন্যূনতম প্রিপারেশন যদি কেউ নেয়, আমার মনে হয় না যে, কারণ আমরা যে লেভেলে ব্যাংকে আমরা যারা চাকরি পাই তারা যথেষ্ট ভালো স্টুডেন্ট, কারণ বাংলাদেশে চাকরির বাজারে যারা ব্যাংকে চাকরি পায় তারা নিশ্চয়ই অনেক ভালো স্টুডেন্ট। ভালো স্টুডেন্ট না হলে পরীক্ষা দিয়ে চাকরি তারা পাইতো না। আমরা সেই কারণে আমি বলি যে আসলে যারা এই ধরনের মন্তব্য করেন না, বলে আমার মনে হয় একটু ন্যূনতম প্রিপারেশন নিলে অনেক ভালো ফলাফল নিয়ে আপনি সহজে পাশ করবে আর কি। থ্যাংক ইউ। আর একটা বেশ বড় মন্তব্য এসছে, মন্তব্যটা আপনার এই আলোচনার সাথে খুবই প্রাসঙ্গিক, আমি একটু পড়িয়ে শোনাই। কাজী আনিসুর রহমান মানিক স্যার উনি লিখছেন, আই থিঙ্ক মোস্ট অফ আওয়ার কলিগস আর নট ইন্টারেস্টেড টু এনশিওর ইভেন মিনিমাম প্রিপারেশন। আচ্ছা, আমি এই শব্দটা বুঝতে পারছি না। দে পার্টিসিপেট ইন ব্যাংকিং ডিপ্লোমা এক্সাম। আসলে এই কথার সাথে বোধহয় আমাদের একটু একমত পোষণ করার সুযোগ আছে আর কি। আমরা বোধহয় নিজেদের একটু অতি মূল্যায়িত করে ফেলি আর কি, যে ঠিকভাবে প্রিপারেশন নেই না, কিন্তু আশা করি আমরা পাসটা করে যাব। রবিন স্যার দৃষ্টি আকর্ষণ করছে, স্যার আমরা কিন্তু অনুষ্ঠানটার এক ভাগে শেষ ভাগে চলে আসছি, আমরা শেষ করে দিব আর কি। তো আমরা আপনার কাছে এখন বিদায়ী কথা শুনতে চাইবো। আপনি এই যে ক্লাসটা নিলেন এবং হচ্ছে পাশাপাশি আপনি অগ্রণী ব্যাংক অধিকার সমিতির কেন্দ্রীয় সভাপতি, এবং একই সাথে আপনি একটা শাখার ব্যবস্থাপনার দায়িত্ব আছেন। ওভারঅল সবকিছু মিলে আপনি বিদায়ী কথা বলবেন। আপনার বিদায়ী কথার মধ্যে দিয়ে আমরা লাইভটি শেষ করবো। আমি বিদায়ী কথার মধ্যে একটা শুধু এটা কথাই বলবো, যেহেতু আমি অগ্রণী ব্যাংকে চাকরি করি, অগ্রণী ব্যাংকের কমলাপুর শাখার ব্যবস্থাপক হিসেবে আছি। আমার মাননীয় ব্যবস্থাপনা পরিচালক যে নির্দেশনা দিয়েছেন, যেভাবে আমাদের এগিয়ে নেওয়ার পথ দেখাচ্ছেন, যেহেতু সুন্দর স্বপ্ন দেখাচ্ছেন, পাশাপাশি সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য স্যার যেভাবে সর্বাত্মকভাবে কাজ করছেন এবং তার চেষ্টা সবটুকু সে উজাড় করে দিচ্ছেন, আমরাও তাকে ফলো করি এবং আমরাও স্যারের মতো পরিশ্রম করে, কারণ এই ব্যাংক থেকেই আমাদের এই সুন্দরভাবে বেঁচে থাকা আর ভালোভাবে বেঁচে থাকা। তো এই সুন্দর এবং সুন্দর জীবনের জন্য আমি সবার, অনেকেই বিভিন্ন জায়গায় অনেক কমেন্ট করে যে ব্যাংকারদের এরকম, ব্যাংকারদের এই সমস্যা সেই সমস্যা, অনেক কিছু। তারপরে আমি মনে করব আমরা ব্যাংকাররা অন্য যে কোনো প্রফেশন, কেউ অনেক সমালোচনা করতে পারে, অনেক কিছু করতে পারে, আমি মনে করি অন্য যে কোনো প্রফেশনের যে আমি এজ এ ব্যাংকার হিসেবে আমি মনে করি আমি অনেক গর্বিত যে আমি একজন ব্যাংকার, ব্যাংকে চাকরি করার সুযোগ পেয়েছি এবং অগ্রণী ব্যাংকের মতো একটা প্রতিষ্ঠানে আছি, যে ব্যাংকের প্রতিষ্ঠানে মাননীয় এমডি স্যার সর্বাত্মক সব বিষয়ে সবসময় সচেতন আছেন এবং আমাদের দেখভাল করছেন এবং ব্যাংকটাকে এগিয়ে নিয়ে দেশটাকে কিভাবে অনেক দূর এগিয়ে নেওয়া যায় সেই পথে হাঁটছেন। আমরাও স্যারের চলার পথের সারথি, আমরাও স্যারের সাথে চলার সুযোগ পেয়েছি, এজন্য আমরাও গর্বিত। সবাই আমরা ব্যাংকের জন্য কাজ করব, আমরা ভালো থাকবো, ব্যাংক ভালো থাকবে, দেশ এগিয়ে যাবে। থ্যাংক ইউ দাদা। স্যার আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা আমাদের। ভয়েস অফ ব্যাংকার্স এর ডাকে সাড়া দিয়ে আপনি এখানে এসেছিলেন এবং গুরুত্বপূর্ণ দুটো বিষয় নিয়ে, বিশেষ করে ফরেন এক্সচেঞ্জের মতো একটা টাফ সাবজেক্ট নিয়ে যে খোলামেলা এবং প্রাণবন্ত আলোচনা করলেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে দর্শকরা বা যে শ্রোতারা এই অনুষ্ঠানটা দেখলেন এবং শুনলেন, তারা অবশ্যই উপকৃত হবেন। তো দর্শকদের আমরা আগামী অনুষ্ঠান দেখাবার, আগামী কালকে আমাদের একটা লাইভ আছে ইফেক্টিভ কমিউনিকেশন নিয়ে, এবং আগামী সপ্তাহে আমাদের ব্যাংকিং ডিপ্লোমা নিয়ে আরো লাইভ থাকবে। সেই লাইভ দেখার আহ্বান জানিয়ে আমরা বিদায় নেব। ভয়েস অফ ব্যাংকার্স এর তরফ থেকে আমি তন্ময় সাগর, আমাদের সাথে আছেন অভিক মজুমদার দাদা, এবং আমাদের টিমে আছেন আসাদ জামান লেলিন, ধ্রুবরঞ্জন রায় ও রোকেয়া স্মৃতি।
তো তাদের সকলের তরফ থেকে অর্থাৎ ভয়েস অফ ব্যাংকার্স এর তরফ থেকে আবারও বিদায় জানাচ্ছি। সেই সাথে মোহাম্মদ নাজমুল হুদা রবিন স্যারের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে এই লাইভটি শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ বিদায়, শুভরাত্রি।